নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। গল্প, কবিতা এবং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। যারা আমাদের গুরুজন, তাঁদের উদ্দেশ্যে রইল আমার প্রণাম। আমাদের আজকের গল্পটি একটি বহুল প্রচলিত এবং বহুশ্রুত গল্প, শ্রী বনফুলের অদ্বিতীয়া। গল্পটি একক কণ্ঠে পাঠ করেছেন শ্রীমতী সৌমিতা চক্রবর্তী। এই গল্পের প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী এবং আবহ রচনা করেছেন শ্রী বাসব ব্যানার্জি। আসুন শুনে নিই আমাদের আজকের উপস্থাপনা, শ্রী বনফুল রচিত অদ্বিতীয়া। বেশ ছিলাম। আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা বাড়াইয়াছেন এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃমাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করিয়া সন্তান প্রসব করিয়া 4 বৎসরেই আমাকে 6টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিল। মাঝে 2বার চমচ হয় এবং বিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। 5ম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল, কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিচ্ছালয়ে শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ই অনেক কাল স্বর্গী হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্লেমশিয়া হইয়া দিদি 3-4 ঘন্টার মধ্যে মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। শেষদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলাম তো। তিনি লিখিতেছেন, কি করবে বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলে মেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাঁচা মানুষ, আমার কোনো অসুবিধে হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কিং কর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপাল গুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছেন। ছুটি সুতরাং মঞ্জুর হইল না। 2 মাস পরে সম্বলপুরবাসিনী শালিকার আরেকখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছে, বেশ গেছে। জাজ্জল্যমান সংসারে স্বামী ছেলেপুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিত নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে বেশ একটি ডাগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয় পছন্দ হবে। ইত্যাকার নানারূপ কথা। 7 দিন ভাবিয়া, অর্থাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশ্বাস করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম, তাহা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম, তাহা অংশত এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না। প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে তো সংসার বসে নেই। সে আপনার চালে ঠিক চলছে ও চলবে। সুতরাং আবেগপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলের সুকদাচন দেশের লোক। আর তোমরাও যখন বলছো, তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টাই করা যাক। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ। তোমার পছন্দ হয়েছে তো?
বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরে বিবাহ। শেস্তি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বরদির কাছে পাঠিয়ে দিলাম, বাপের বিয়ে যে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকের ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম। একাই। এ বিয়ের কথা কাউকে বলিতে আছে? কি ভাবিয়া গোফটা কামাইয়া ফেলিলাম। একেই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর। ওই অবগুণ্ঠিত চেলিপোড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম। সে কোথায় চলিয়া গেল? আজ আবার আরেকজন আসিয়াছে। ইহার কিডনি কেমন কে জানে। নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বারবার মনে পড়ে। ছেলেগুলো না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মাশক্তি থাকে? এই মেয়েটি বেশ বড় সড়ো দেখিতেছি, কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মা যদি গৃহান্নী। যন্ত্রচালিতবৎ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভ দৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না। শেস্তি বলিলেন, ভারী লাজুক। বাসর ঘরেও শুনিলাম, ভারী লাজুক। আপাত মস্তক করিয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। শেস্তি লোক জমিতে দেন নাই। তাছাড়া এই দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায়? মেয়েটির আপন বলিতে কেহ ছিল না, পরের বাড়িতে মানুষ। শেস্তির বাড়িতে বিবাহ বলিতে গেলে শেস্তি কন্যাকর্তা। সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলসজ্জার রাতে। বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার 6টি সন্তান ও আরো একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি, শেস্তির জিত হলো। মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে শেস্তিকে বলেছিলাম যে আমি মরে গেলে ওর ভারী কষ্ট হবে। শেস্তি বললে হাতি হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম কখনো না। তারপর বাজি রেখে শেস্তি আর বিনোদে মিলে এই ষড়যন্ত্র। আমি শান্তিপুরেই ছিলাম। আজই সন্ধেবেলা এসেছি। এসে দেখি শেস্তির জিত। পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেস্তি বাজি দিতেছে। 100 টাকা দাও এখন। ছি ছি, কি তোমরা! অমনি গোপটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে শেস্তির পাওনা চুকাইয়া দিয়াছি। এখন গোফটা উঠিলে যে বাঁচি। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।